আমরা রঞ্জাকে বাড়ি নিয়ে যাব ঠাকুরপো। রঞ্জা, বেশি দেখাচ্ছে, এত ঢং কিসের কে জানে। নিশ্চয়ই কোনো মতলব আছে। যেভাবে সরি বলে বিষ মিশিয়েছিল কফিতে, তেমনই কিছু হবে। ওস্তাদজি, হুইল চেয়ারটা। হ্যাঁ না পিলু, হুইল চেয়ার লাগবে না, আমি হেঁটেই যেতে পারবো। না মানে ডক্টর বারণ করেছেন। পিলোকে এখানে বসো। রঞ্জা, হাসপাতাল থেকে না বেরোনো পর্যন্ত এতে করেই যেতে হবে। এসো। বিষয়টা কি হচ্ছে বলো তো? রঞ্জাকে যখন জিজ্ঞেস করলাম, ও বললো বিষটা নাকি ওই খেয়েছে। এদিকে মোল্লা চুপচাপ। তারপর ও নিজেই ছুটে এসেছে ডিসচার্জ করানোর জন্য, আবার হুইল চেয়ার ঠেলে ও নিজেই নিয়ে গেল। এদিকে রঞ্জা গেস্ট হাউসে না গিয়ে পরশু মল্লিক বাড়িতে যাবে। বিষয়টা কি হচ্ছে বলো তো? আমি কিছু বললেই তো তুমি বলবে আমার উদ্ভট চিন্তা, কিন্তু আমার মনে হচ্ছে ঠাকুরপো না একটু হলেও নরম হয়েছে। হ্যাঁ মানছি, মল্লার ঠাকুরপোর সঙ্গে রঞ্জার খুব ঝামেলা হয়েছে, কিন্তু তাও না রঞ্জা পুলিশের সামনে সত্যিটা বলেনি, এটাই আমার মনে হচ্ছে। আর সেই কারণেই ঠাকুরপো চুপচাপ হয়ে গেছেন। আচ্ছা, তোমার মনে হয় না ওদের দুজনের মধ্যে ভাব হতে পারে? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, বরং আমার এটা মনে হচ্ছে যে ওরা পেটে পেটে কোনো ফন্দি হাঁটছে, একে অপরের সঙ্গে রেশারেশি করার জন্য। যাকে পিলু, চল আমরা বাড়ি যাই। এসো এসো। আস্তে এসো। চল চল। বাড়ির সবাই জানে যে তোমার ফুড পয়জনিং হয়েছিল, শুধু জেঠুমনি জানে বিষের ব্যাপারটা। দাদুর সামনে কিছু না জানালে ভালো হয়।
দাদুর বয়স হয়েছে, সবসময় সবকিছু সহ্য করতে পারেন না বলেই বলছি। রঞ্জা কিছুই বলবে না ঠাকুরপো, বলার হলে পুলিশের সামনেই বলতো। সত্যি মল্লার, তোমার বুদ্ধি শুদ্ধি খুবই কম। লোকজনে বলে আমার নাকি সেন্স কম। আরে তুমি তো দেখছি আমার থেকে 4 ডবল ইনসেন্সিবল। এখন এসব কথা বলার সময়? মেয়েটা সবাই বাড়িতে, লোকে ঘরে নিয়ে যাও, রেস্ট নিক। যাকে মা, কাকিমা, তোমরা সবাই কোথায়? রঞ্জা এসে গেছে। রঞ্জা, কেমন আছিস রঞ্জা? কি করে বলতো তোর? শিব মন্দির থেকে এসে শুনি তুই হসপিটালে। কি এমন খেয়ে নিলি বলতো যে একেবারে ফুড পয়জনিং হয়ে গেল? বাড়ির খাবারই খেয়েছিলাম সোহিনী আন্টি। খাবারে বোধহয় কিছু পড়ে গেছিল, দেখতে পাইনি। তাই হবে না মল্লা? দিদি, দিদি তুমি না রঞ্জাকে ঘরে নিয়ে যাও, ওকে খুব দুর্বল দেখাচ্ছে। শিব পুজোয় না গিয়ে ওই শরীর খারাপের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকলে এরমই হয়। ভগবানে বিশ্বাস নেই, সারাদিন শুধু উড়নচণ্ডীপানা। এভাবে কখনো জীবন চলে না। পণ্ডিতজি, মেয়েটা সদ্য হাসপাতাল থেকে ফিরলো, আর আপনি কিছু জানেন না, দুম করে দোষারোপ করতে শুরু করে দিলেন। এটাই তো এই বাড়িতে গন্ডগোল, যার জন্য মলারের মতো ছেলেরা সুস্থ চিন্তা ভাবনা করতে পারে না। বাহ, সবেতেই তুমি এই বৃদ্ধের দোষ দেখছো, তাই না? মল্লারে কি অসুস্থ চিন্তা ভাবনা দেখলে তুমি? এই যে মল্লারের বউ অসুস্থ হয়ে পড়লো, এটাও মল্লারেরই দোষ। না না, আপনার নাতি কোনো দোষ করতে পারে নাকি? এ বাড়িতে যত দোষ সব মেয়েদের। রঞ্জা, থাক না এখন এসব কথা, তুমি এখনো অসুস্থ, ঘরে যাও কেমন? দিদি, ওকে ঘরে নিয়ে যাও, আর ওর এখন কি খাওয়া উচিত দেখো, আমি বরং করে নিয়ে আসছি রান্নাঘর থেকে। ছোট বউ, তুমি তো দেখছি তোমার বৌমাকে একেবারে চোখে হারাচ্ছ। একটা কথা মনে রেখো, বাড়ির বউদের নিজের জায়গায় থাকা উচিত। কারো শরীর খারাপ বলে তাকে মাথায় তোলার কোনো প্রয়োজন নেই। এমনি তো মাথায় চড়ে নাচছে তোমার বৌমা, বেশি আশকারা দিও না, বড্ড বেড়ে যাবে। জয় মা, জয় মা। রঞ্জা, দেখো বাবার তো বয়স হয়েছে, উনি এরকম অনেক কথাই বলেন, তুমি কিন্তু রাগ করো না কেমন? যাও না, ঘরে যাও। এই পিলু, রঞ্জাকে ঘরে নিয়ে যাও। চলো, আস্তে আস্তে যাও। মল্লার, পণ্ডিতজি যখন এই সমস্ত কথাগুলো বলে, নিজের মুখটা বন্ধ করে রাখো কেন? কিছু বলতে পারো না? আর একটা সত্যি কথা বলবে, রঞ্জা পুলিশকে যে বয়ানটা দিল, এটা কি সত্যি? না মানে কাল থেকে আমার অন্তত মনে হচ্ছে রঞ্জা কিন্তু নিজে থেকে বিষটা খায়নি। আমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলবে মোল্লার? আমার ধারণাটা ঠিক না ভুল? আরে তুমি কোনো বিচারক নও, আর এটা কোনো কোর্টও নয়, তুমি কোনো ভগবানও নও, তাই তোমাকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আমি বোধ করছি না।
পিলু, রঞ্জার সব ওষুধ আনা হয়েছে তো? আর আহির কোথায়, ডাকো ওকে। হ্যাঁ মামুনি, ওস্তাদ যে আনতে গেছিল, আমি গিয়ে দেখে যাও আসছি। যাও, যাও। হ্যাঁ রে রঞ্জা, রিজুদি তো গিয়েছিল শুনলাম, তোকে বাড়িতে আসতে দিল? সোহিনী আন্টি, এবার না মাকে সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমি তোমাকে সবটা বলবো, আগে আমাকে একটু সুস্থ হতে দাও। মল্লার বসু মল্লিক যে কতটা শয়তান এসব কথা বলার এনার্জি এখন আমার মধ্যে নেই। না না, তুই রেস্ট নে, রেস্ট নে। দিদি, দিদি, চিড়ে সেদ্ধ এনেছি, তুমি রঞ্জাকে একটু খাইয়ে দাও তো এটা। আমি এইসব সেদ্ধ টেদ্ধ খাই না শাশুমা। এবার কিন্তু শাশুমা খুব বকবে, শরীর দুর্বল। এখন এসব বায়না করলে একদম চলবে না রঞ্জা। কি রুক্মিণী, তাই তো? ঠিক বলেছো দিদি। শোনো রঞ্জা, অবাধ্যতা না আমি একদম সহ্য করতে পারি না কিন্তু। আমি জানি না ওষুধ কোথায়, তুমি নিজে রেখেছো। আরে বাবা, আমার স্পষ্ট মনে হচ্ছে আমি ওষুধ তোমার হাতে দিয়েছিলাম তো। আমি সত্যিই জানি না তুমি নিজে রেখেছো ওষুধটা। দেখেছো তো মামুনি, আমি তো সারাক্ষণই রঞ্জাকে ধরেছিলাম। আমি কি করে রাখলাম ওষুধ? আমাকে দেয়নি ওষুধ। আরে বাবা, তাহলে ওষুধগুলো গেল কোথায়? এই যে মেডিসিনের প্যাকেটটা। জেঠিমণি, ওকে কিন্তু 3 বার এই মেডিসিনটা খাওয়াতে হবে। মল্লার ওষুধের প্যাকেটটা তুই মনে করে নিয়ে এলি? ও, এর মধ্যে সব ওষুধ নেই, বাকিগুলো আমি নিয়ে আসছি। আর ডক্টর বলেছে কদিন টাইমলি খাওয়া দাওয়া করতে আর ওষুধগুলো খেতে। রঞ্জার জন্য মোল্লার ওষুধ কিনতে যাচ্ছে। আচ্ছা, তোমরা সবাই এবার এখান থেকে যাও, আমি রঞ্জাকে খাইয়ে দিই। ওর এখন একটু বিশ্রাম নেওয়া দরকার। হ্যাঁ সেই ভালো, চলো রুক্মিণী, ওদিকে অনেক কাজ পড়ে আছে। চলো দিদি। আচ্ছা বলছি, যদি কোনো প্রয়োজন আমাকে বলো, আমি একবার ও বাড়ি থেকে ঘুরে আসছি। রঞ্জা, একটা সত্যি কথা বলবে? বিষটা তোমাকে মল্লার ঠাকুরপোই খাইয়েছেন না? তাতে কোনো সন্দেহ আছে? তাহলে তুমি পুলিশের কাছে সত্যিটা বললে না কেন? মল্লার আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু মারলো না, আবার নিজেই ছুটে এসে আমাকে বাঁচিয়ে নিল। রঞ্জা তো কারোর ঋণ রাখে না, তাই শোধ দিয়ে দিলাম। ও আমায় বাঁচিয়েছিল, তাই আমি ওকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিলাম। কিন্তু বিষ খাওয়ানোর প্রতিশোধটা আমি নেবই। আর কি প্রতিশোধ নিতে পারবে? মনে তো হচ্ছে না। খেতে হবে না। ও আমায় বাঁচিয়েছিল, তাই আমি ওকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিলাম।
কিন্তু বিষ খাওয়ানোর প্রতিশোধটা আমি নেবই। ফিলু, রঞ্জা কি বললো? মানে মানে হঠাৎ ওর কি হয়েছিল যে হসপিটাল অবধি পৌঁছে গেল? ফিলু, আমার না একটা সন্দেহ হচ্ছে। আমাকে বললো যে ও পরে কথা বলবে। মামুনি, রঞ্জার একজন পুরনো বন্ধু কুশল বাবু রঞ্জার সঙ্গে দেখা করতে এসেছিলেন না জানিয়ে। আর ঠিক সেই সময় ঠাকুরপো বাড়িতে ফেরেন আর এসে দেখেন দুজনকে একসঙ্গে। আমরা শিব মন্দির থেকে ফিরে এসে দেখি বাড়িতে তুলকালাম হচ্ছে। Ronja is hurt now. Please take care of her. কুশলকেও মেরেছে, এখানে কাঁচের গ্লাস ভেঙে দিয়েছে। ওর সন্দেহবাদী কাছে আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে। এ তোমার মুখটা যা ভেঙে দেবো। বাড়িতে ফুর্তি করছো না? তোমাকে তো আমি রঞ্জা, রঞ্জা আর না। এ তো সাংঘাতিক কাণ্ড। তারপর কি হয়েছিল? মল্লার ঠাকুরপোর মাথার ঠিক ছিল না মামুনি, তুমি তো বুঝতেই পারছো। বিষ দিয়েছিল ঠাকুরপো। মামুনি, এত শত্রুতা দুজনের, কিন্তু দেখো এই কাজের পর ঠাকুরপো কিন্তু একটু হলেও নরম হয়েছেন। আমার হাত পা কাঁপছে পিলু। এরকম সম্পর্ক থাকার কোনো অর্থ হয় নাকি? আই জানে সব। ওস্তাদজি আন্দাজ করতে পেরেছে। মা, তুমি একবার ওপরেতে যাও। মহিমা খুব আপসেট হয়ে আছে, তুমি এক্ষুনি যাও প্লিজ। ওদিকে মল্লিকা পড়েছে মহা বিপদে। দাদারও কিছু বলতে পারছে না পারছে সহ্য করতে। তুমি একবার যাও না মা প্লিজ। ঠিক আছে, আমি যাচ্ছি এখন। রঞ্জা এখন ঠিক আছে? হ্যাঁ ওস্তাদজি, রঞ্জা বিলু, রঞ্জা কিছু খেয়েছে? এই ওষুধগুলোকে খেতে হবে, একটু দিয়ে দেবে? ঠাকুরপো, আপনি নিজে গিয়ে দিয়ে আসুন না। আমি যাব? তুমি গেলে ভালো হতো না? কেন আপনি এত অস্বস্তি বোধ করছেন কেন? চান? শোন, তুই মোল্লারকে যেতে কেন দিলে? কেন দিলে যেতে? তুমি জানো ভালো করে। আরে রঞ্জা উত্তেজিত হয়ে না ওস্তাদজি, রঞ্জা উত্তেজিত হবে না। চলো বরং আমরা কি একবার দেখে আসি। আমার মনে হয় খুব খারাপ কাজ করার পর মানুষের অনুতাপ হয় না, বোধহয় সেরকমই কিছু হচ্ছে। ভেতরে এলাম কিন্তু। এটার মধ্যে ওষুধ আছে, একটু কষ্ট করে উঠে খেয়ে নিলে ভালো হয়। তা হঠাৎ এত যত্ন আত্মি? কি ভাবলে পুলিশের কাছে যদি স্টেটমেন্টটা চেঞ্জ করে দিই তাই হাতে রাখতে চাইছো? উঠে বসে খেয়ে নিলে ভালো হয়। কি হলো রঞ্জা? মাথা ঘোরাচ্ছে? বসো।
না, ওষুধটা খেয়ে নাও। দেখেছো তো ওস্তাদজি, আমি বলেছিলাম না ঠাকুরপোর মনটা একটু হলেও নরম হয়েছে। হ্যাঁ মানছি, ঠাকুরপো অনেক বড় ভুল করেছেন, অনেক বড় ভুল, কিন্তু তার জন্য এখন অনুতাপও করছেন। দেখো